কেন আচমকা পদত্যাগ করলেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর? রাজধানী দিল্লির রাজনৈতিক অন্দরমহলে আপাতত চলছে সেই চর্চাই। সোমবার বিকেলেও তাঁকে ফুরফুরে মেজাজেই দেখেছিলেন অনেকে। মঙ্গলবারের অধিবেশন নিয়ে কারো কারো সঙ্গে কথাবার্তাও বলেছিলেন উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান। সেই তিনি সন্ধ্যায় অসুস্থতার কথা জানিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে চিঠি লিখে উপরাষ্ট্রপতি পদ থেকেই ইস্তফা দেবেন। ঘূর্ণাক্ষরেও বুঝতে পারেননি তাঁরা। তিনি প্রাক্তন উপরাষ্ট্রপতি হয়েছেন 72 ঘন্টাও হয়নি, কিন্তু ধনকরের পদত্যাগ নিয়ে চর্চার শেষ নেই। নতুন নতুন থিওরি উঠে আসছে। সোজা কথা বললে জগদীপ ধনকরের হঠাৎ পদত্যাগ যেন নতুন রহস্য তৈরি করেছে ভারতীয় রাজনীতিতে। রাজনীতি মানে আকস্মিকতায় ভরপুর, কখন যে কি ঘটে তার আগাম ইঙ্গিত মেলা মুশকিল। কিন্তু ধনকরের পদত্যাগের আকস্মিকতায় হতবাক অনেকেই। ধনকরের ইস্তফা কি অপসারণ? সে প্রশ্নও নীরবে তুলছেন কেউ কেউ। উপরাষ্ট্রপতির আচমকা ইস্তফা নিয়ে ইতিমধ্যেই বিরোধীরা প্রশ্ন তুলতে শুরু করেছেন, তবে প্রকাশ্যে কেউ মুখ খুলছেন না। কেন্দ্রীয় সরকারও নীরব, যদিও ইস্তফার কারণ হিসেবে ধনকর অসুস্থতার কথাই উল্লেখ করেছেন। রাষ্ট্রপতি ধনকরের ইস্তফা মঞ্জুর করার পর কালক্ষেপ না করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমাজ মাধ্যমে পোস্ট করে ধনকরের সুস্বাস্থ্য কামনা করেছেন, যা থেকে স্পষ্ট যে ধনকর পর্ব সমাপ্ত। সেটা অবশ্য বোঝা গিয়েছিল তখনই, যখন রাষ্ট্রপতি বিনা বাক্যব্যয়ে ধনকরের ইস্তফাটি গ্রহণ করে নেন। ঘটনা হলো, সোমবার সন্ধ্যায় ধনকরের ইস্তফা পত্রটি ফাঁস হয়ে গিয়েছিল। তাও একটি সংকেত বলেই মনে করছেন অনেকে। কি কারণে ধনকর হঠাৎ ইস্তফা দিলেন? মূলত 5টি কারণ উঠে আসছে সর্বভারতীয় মিডিয়ার চর্চায়। 1. ধনকরের সঙ্গে কেন্দ্রীয় সরকারের মতানৈক্য শুরু হয়েছিল তাঁর বিচার ব্যবস্থা কেন্দ্রিক মন্তব্যের জন্য। মতানৈক্যের সূত্রপাত তামিলনাড়ু সরকারের তরফে সুপ্রিম কোর্টে করা একটি মামলা নিয়ে। শীর্ষ আদালতে এমকে স্ট্যালিনের নেতৃত্বাধীন ডিএমকে সরকারের মামলার বিষয়বস্তু ছিল বিধানসভায় পাশ হওয়া বিল রাজ্যপাল আটকে রাখছেন। সেই মামলাতেই সুপ্রিম কোর্ট বলেছিল রাজ্যপালের এখতিয়ার নেই বিল আটকে রাখার। শুধু তাই নয়, আরও এক ধাপ এগিয়ে দেশের শীর্ষ আদালত রাজ্যপাল তো বটেই, স্বয়ং রাষ্ট্রপতিকেও বিল সই করার সময় বেঁধে দিয়েছিল। প্রকাশ্যে শীর্ষ আদালতের সেই নির্দেশে সমালোচনা করেছিলেন পেশায় আইনজীবী ধনকর। গত এপ্রিল মাসে বলেছিলেন, সুপ্রিম কোর্ট নিজেকে সুপার পার্লামেন্ট মনে করছে, এটা অনভিপ্রেত। তখন থেকেই দূরত্ব তৈরি হয়েছিল। রাজধানীর রাজনৈতিক মহলে এমনও শোনা যাচ্ছে ধনকরকে বোঝানোর চেষ্টা হয়েছিল, কিন্তু তিনি কেন্দ্রের সেই সতর্কীকরণ গ্রাহ্যের মধ্যে আনেননি। 2. পরিস্থিতি আরও চরমে ওঠে দিল্লি হাইকোর্টের বিচারপতি যশবন্ত বর্মার অপসারণ ঘিরে। বিচারপতি বর্মার বাড়িতে নোটের স্তূপ উদ্ধারের ঘটনা নিয়ে গত 1.5-2 মাস ধরে ধনকরের নানা মন্তব্য কেন্দ্রকে বিড়ম্বিত করছিল, যা চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়। সোমবার বিচারপতির অপসারণের দাবিতে বিরোধীদের তরফে একটি প্রস্তাব জমা পড়ে রাজ্যসভায়। চেয়ারম্যান হিসেবে ধনকর তা গ্রহণ করে উচ্চকক্ষের সেক্রেটারি জেনারেলকে পাঠান, যা কেন্দ্রের সঙ্গে তৈরি হওয়া তাঁর দূরত্বকে তিক্ততার পর্যায়ে নিয়ে যায়। বেশ কয়েকবার ধনকরকে বোঝানোর চেষ্টাও করা হয়েছিল, কিন্তু তাতেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি। 3. মাস 2 আগের এক ঘটনা আবার চর্চায় উঠে এসেছে। উপযাচক হয়ে সরকারি অনুষ্ঠানে এক কেন্দ্রীয় মন্ত্রীকে প্রকাশ্যেই নির্দেশ দিয়েছিলেন। ওই মন্ত্রী তা ভালোভাবে নেননি। প্রকাশ্যে অনুষ্ঠানে রাষ্ট্রপতির বক্তব্য নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দপ্তরকে অবহিত করেছিলেন তিনি। ঘনিষ্ঠ মহলে বলেও ছিলেন প্রধানমন্ত্রী নিজে কখনো তার মন্ত্রকের কাজ নিয়ে তাকে কিছুই বলেননি, কিন্তু ধনকর তার সঙ্গে সর্বসমক্ষে প্রভু হিসেবে আচরণ করেছেন। 4. এই সব কারণেই নরেন্দ্র মোদী অমিত শাহ জুটির সঙ্গে দূরত্ব বাড়ছিল ধনকরের। গত এপ্রিল মাসে ভারত সফরে এসেছিলেন আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। প্রোটোকল অনুযায়ী তার সঙ্গে ধনকরের বৈঠক হবার কথা ছিল, কিন্তু অজানা কারণে তা হয়নি। এখন অনেকে মনে করছেন ধনকর আর কেন্দ্রের সংঘাতের কারণেই তা হয়নি। 5. সম্পূর্ণ অন্য একটি কারণ উঠে আসছে। আরএসএস ঘনিষ্ঠ জগদীপ ধনকরের বয়স 74। আগামী মাসে তিনি 75-এ পা দেবেন। রাজনৈতিক নেতাদের বয়সসীমা 75-এ বেঁধে দেওয়ার পক্ষপাতী আরএসএস, তাই তিনি সংঘের নির্দেশেই পদত্যাগ করেছেন। আর তা যদি হয়,
এই নির্দেশ ঘুরিয়ে মোদিকে বার্তা দিচ্ছে কি? এমন কিন্তু বলার লোকের অভাব নেই দেশীয় রাজনীতিতে।